প্রিয় সুধী, আর টিভি আয়োজিত অক্ষরের গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের অক্ষর, আমাদের বর্ণমালা, আমাদের বাংলা ভাষা রক্তে ধোয়া। 1952 থেকে জুলাই 24 এই দীর্ঘ ধারাবাহিকতার ভেতরেই আমরা যে সংগ্রাম পাই, আমরা যে বিদ্রোহ পাই, আমরা যে প্রতিবাদ পাই, সব কিছুর সঙ্গে আমাদের বাংলা ভাষার অক্ষর, বর্ণমালা, আমাদের মাতৃভাষার যে রূপ তা কিন্তু সংশ্লিষ্ট। আজকে আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি নিউ ইয়র্ক দক্ষিণের বিএনপির সভাপতি, কিন্তু সবচেয়ে বড় তার যে পরিচয় সেটা হচ্ছে তিনি একজন সমাজসেবী, একজন সংস্কৃতিমনা মানুষ। শেখ হাসিনা সরকার ছাত্রদের উপরে লেলিয়ে দিল তার বাহিনীকে। সে সময় যে সমস্ত প্রতিরোধ গড়ে তুলেছিল যে সমস্ত মানুষ, তার মধ্যে সেলিম রেজা ভাই একজন। সেলিম রেজা ভাই, আমি জানি সে বিপ্লবে আপনার ব্যাপক অবদান আছে, সেই পরিস্থিতিটা যদি একটু বলেন। জুলাই আগস্ট বিপ্লবের যখন বাংলাদেশে কোঠাবিরোধী আন্দোলন শুরু হলো, তখন বিশেষ করে কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদের যখন নির্বিচারে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী এই ফেসিবাদের যে দোসর আওয়ামী স্বৈরাচারী সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশে, তখন আমরা যারা গণতন্ত্রমনা মানুষ, বিশেষ করে আমরা যুক্তরাষ্ট্রে বসবাস করছি, আমাদেরও ছেলে মেয়ে আছে, তখন ওই দৃশ্য দেখে আমার স্ত্রী এবং আমি ঘুমাতে পারিনি। এই অবস্থায় যদি আমার ছেলে মেয়েটা যদি বাংলাদেশে থাকতো, ওরাও তো এই রাস্তায় নামতো। যখন আবু সাইদের যে বুক চিতিয়ে বললো গুলি করো, যখন দৃশ্য আপনারা দেখলেন, অবশ্যই ওই দেখার পরে কি আবেগ কাজ করলো? তখন মনে করছি আমার ছেলে মনে হয় বুক পেতে দিয়েছে এখানে। আমি কল্পনা করছি আমার ছেলে মেয়ে ওখানে, এই ছেলে মেয়েগুলি কীভাবে নির্বিচার এইগুলি করলো। এইগুলি দেখার পরে তখন আমরা ঠিক থাকতে পারি। আর যেহেতু আমি একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত এবং আমার দল, তারাও এই সমর্থন দিল এই কোঠাবিরোধী আন্দোলনের পক্ষে এবং সাধারণ ছাত্রছাত্রীদের জন্য। বিভিন্ন কারণে আমরা তখন রাস্তায় নেমে এসেছি। আপনারা জানেন নিউ ইয়র্কে একটি বাঙালি অধ্যুষিত এলাকা আছে জ্যাকসনাইট, তো ওখানে আমরা বাঙালি মিনি বাংলাদেশ, মিনি বাংলাদেশ, ওখানে আমরা যুক্তরাষ্ট্র বিএনপির নেতৃবৃন্দ সহ এবং আমাদের সাধারণ ছাত্রছাত্রী যারা আছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যারা ছিল, বাংলাদেশিরা বিশেষ করে, ওরা নেমে আসছে রাস্তায়। ওই থেকে লাগাতার পাবে 17, 18, 19 তারিখ থেকে জুলাই 4 তারিখ পর্যন্ত আগস্টের। এই যে আপনারা রাস্তায় নেমে এলেন সেলিম রেজা ভাই, তখন মার্কিন গভর্নমেন্ট তাদের ভূমিকাটা কী ছিল? আপনারা জানেন যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, ওখানে ডেমোক্রেসি চর্চা হয়। বাংলা আমাদের থার্ড ওয়ার্ল্ডের মতন, ওখানে আপনি বাংলা ওই দেশের রাষ্ট্রপতিকেও আপনি প্রতিবাদ করতে পারবেন, ওখানে কোনো বাধা নেই। ওখানে গণতান্ত্রিক দেশ, এবং ওখানে একটি মজার ব্যাপার হলো যে ওই দেশের মেইন স্ট্রিমের কংগ্রেসম্যান, সিনেটর, সবার কাছে আমরা এই ব্যাপারে আপিল করেছি যে বাংলাদেশে এই পরিস্থিতি চলছে এবং বাংলাদেশে আজকে গণহত্যা চলছে, ব্রুটালিটি হচ্ছে, বাংলাদেশে জেনোসাইড হচ্ছে, এর বিরুদ্ধে তোমরা কিছু বলো। তোমরা জাতিসংঘের সামনে আমরা প্রতিবাদ করছি। এই যে ফ্যাসিস্টদের যে বিদায় হলো, তারা যেন আবার পুনরাবৃত্তি না হয়, তাদের আশার যেন পুনরাবৃত্তি না ঘটে, তাহলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে যাবে অনেক দিন। এবং এখনই আপনি লক্ষ্য করছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে, মানে সংশ্লিষ্ট সংস্থারা কাজ করছে না এবং সব জায়গায় কীরকম একটা স্থবিরতা এসে যাচ্ছে। তো এই জন্যে একটা নির্বাচিত সরকার খুব দরকার বলে আমরা মনে করছি। আপনি বিদেশে থেকে সেটা কিভাবে অনুভব করছেন? আমি বিশেষ করে বাংলাদেশে স্বৈর শাসকের বিষয়ে 15 বছর আন্দোলন করছি। স্বৈর শাসক বাংলাদেশের মানুষের যেভাবে মানুষকে কথা বলতে দেয় নাই, মানুষকে মত প্রকাশের স্বাধীনতা, যেমন আপনি মিডিয়ার লোক, আপনাদেরই তো কথা বলতে সুযোগ দেয় নাই। যেমন যে কথা বলছে তার শ্বাস মানে টুটি চেপে ধরছে, সাগর রুনি তার উদাহরণ, তার এই দেশে বিচার হয় না। এবং যার গণতান্ত্রিক দলগুলি যে বাংলাদেশে যে আন্দোলন সংগ্রাম যখনই ডাক দিয়েছে, তার বিরুদ্ধে কিন্তু এই ফেসিবাদ দোসররা সবসময় তাদের স্টিম রোলার চালাচ্ছে। যেমন বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের এই দলের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি চেয়ারম্যান, উনি সবসময় গণতন্ত্রকে শ্রদ্ধা করছেন। উনি যখন 75-এর পরবর্তী পট পরিবর্তনের পরে বাংলাদেশের শাসনভার গ্রহণ করলেন, উনি কিন্তু বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র, যেমন আপনার সমস্ত দল, সমস্ত সংবাদপত্রকে ওপেন করে দিলেন,
বাংলাদেশ মত প্রকাশের স্বাধীনতা এবং সমস্ত দলকে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিলেন, যেটা বাকশালের শেখ মুজিবুর রহমান 24শে জানুয়ারি যেটা বন্ধ করে দিলে বাকশালের মাধ্যমে একটি দল থাকবে। সেই ধারাবাহিকতায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9টি বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করছে এবং 15টি বছর দেশনায়ক তারেক রহমান বিদেশে বসে যে মানুষকে যে আন্দোলনের যে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে বিপ্লব যে হলো, এইটার আমি মনে করি সেই 15 বছর ফসল ওইটাই ধারাবাহিকতায় 5ই আগস্ট সৃষ্টি হয়েছে এবং ফ্যাসিবাদ বিদায় হয়েছে বাংলাদেশ থেকে। আমরা চাই বিদেশে 15 বছর আমরা এর বিরুদ্ধে আন্দোলন করছি, এখনও চাই বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুষ্ঠু ও স্বাভাবিক নির্বাচনের মাধ্যমে এবং বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি আর যেন ফ্যাসিবাদ এই দেশে ফিরে না আসে এবং আমাদের একটি গণতান্ত্রিক সরকার যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলদের নিয়ে একটি অতি শীঘ্র একটি নির্বাচন দেখ, যেটুকু সংস্কারের দরকার সেইটুকু সংস্কার করেই একটি নির্বাচন দেখ। তারপরে যখন গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ব্যবস্থায় ফিরে আসবেন তখন বাংলাদেশে মেজর যে সংস্কার সে সংস্কার তারাই করবেন। সেলিম রেজা ভাই, আপনি খুব চমৎকার করে আপনি বাংলাদেশ পুনর্গঠনের এবং কিভাবে একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হলে সংস্কার সম্ভব সেই কথাগুলো বলছেন। আমরা জানি যে বাংলাদেশ একটা অ্যাগ্রো বেস সোসাইটি, আমাদের কৃষি নির্ভর দেশ। তো কৃষির উন্নয়ন ছাড়া এই দেশ কিন্তু কখনো সমৃদ্ধ হবে না। আপনি জানেন যে করোনার আগে যে মন্দা আসলো সারা পৃথিবীতে, তার ঢেউ কিন্তু ইউরোপের সব জায়গায় লেগেছিল, শুধু বাংলাদেশকে সেভাবে গ্রাস করেনি এই কারণে যে এটা কিন্তু কৃষি নির্ভর দেশ। এখন জিয়া রহমান সাহেব সেটা গভীরভাবে উপলব্ধি করেছিলেন এবং তিনি কৃষিকে অসম্ভব গুরুত্বের মধ্যে নিয়ে এসে 1 নম্বর প্রায়োরিটি দিয়েছিলেন কৃষকদের এবং কৃষিকে। সেই বিষয়ে কথা বলবো একটু বিজ্ঞাপন বিরতি থেকে এসে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। আমরা বিরতি থেকে এসে তার এই প্রশ্নটি শুনব। শুধু দর্শক, আপনারা দেখছেন RTV আয়োজিত অক্ষরের গল্প। ফিরছি বিরতির পর, যাচ্ছি সেলিম রেজা ভাইয়ের কাছে। আবার সেলিম রেজা ভাই, যেটা বলছিলাম যে আমাদের তৃণমূল মানুষ, একেবারে প্রান্তিক মানুষ যাদের ভরসায় কৃষি, সেই কৃষকদের উন্নয়নের জন্য জিয়া রহমান যেটা ভেবেছিলেন তার 19 দফার মধ্যেও আছে। তো আজকে আমরা এই পটভূমিতে, এই পরিবর্তিত পটভূমিতে মানে সেই প্রান্তিক কৃষকের উন্নয়ন কিভাবে ঘটাতে পারি? এখানে বলবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যখন ক্ষমতায় আসলেন, উনি আপনারা জানেন খাল কাটার মাধ্যমে কৃষি নির্ভর দেশ বাংলাদেশ, এবং উনি সবসময় মনে হচ্ছে আমদানি করে আমরা কতদিন চলবো, সেই জন্য উনি কৃষি নির্ভরশীল দেশ এবং কৃষি আমাদের প্রান্তিক লেভেলে কৃষি নির্ভর আমাদের কৃষকরা বিভিন্ন ধান ফলায়, ফসল ফলায় এবং ওইটা দিয়ে আমাদের গ্রামগঞ্জে কৃষকরা এটা বিক্রি করে বাজারে, এটা দিয়ে চলে অনেকেই। তো এই জন্য এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উপলব্ধি করেছিলেন, এই জন্য উনি খাল কাটার কর্মসূচি নিয়েছিলেন। আপনারা জানেন খাল কাটার কর্মসূচির মাধ্যমে পানি সেচের ব্যবস্থা করেছিলেন এবং এই জন্য ইরি একটা প্রকল্প ছিল, ওইটা উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের যে ইরি হাইব্রিড যে বীজগুলি বিদেশ থেকে এনে ওইগুলির বাম্পার ফলন হয়েছিল ওই সময়। সুইচ গেটের একটা সমস্ত জায়গায় করেছিলেন এবং যেমন জোয়ারে পানি আসবে আটকেই রাখে, তো ওই পানিটা শেষ করে তারপর আবার সুইচ গেটটা ছেড়ে দিতে, এইভাবে। তো ওনার যে বিপ্লব সৃষ্টি করেছিল, আমি মনে করি এখন দেখেন যে আমাদের কৃষক দল সুন্দরভাবে কাজ করতেছে, বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমাদের দেশনায়ক তারেক রহমান তার নেতৃত্বে কৃষক দল এখন বাংলাদেশের সব জায়গায় সুন্দরভাবে তারা বিভিন্নভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেছে কীভাবে কৃষি উৎপাদন এবং সব দিকে তারা। এবং আমি মনে করি তারই সুযোগ্য সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি সেই বিপ্লব আবার ফিরিয়ে আনবেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু এই দেশ থেকে দক্ষ শ্রমিক কিংবা আধা দক্ষ শ্রমিকদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেছিলেন। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে যেখানে জনসম্পদের প্রয়োজন তাদেরকে রপ্তানি করা হয়েছিল এবং আমাদের যেসব শ্রমিকরা যারা কর্মক্ষেত্রে যাচ্ছেন অন্যান্য পেশায়, তারা কিন্তু সেখান থেকে চাকরি করে রেমিটেন্স পাঠাচ্ছেন এবং তা দিয়ে আমাদের অর্থনীতি স্বনির্ভর হচ্ছে।
এই রেমিটেন্স যোদ্ধাদের কিন্তু আমরা সেভাবে সম্মান করি না, এমনকি এয়ারপোর্টে বারবার তারা হেনস্থা হচ্ছে এবং নানাভাবে কিন্তু তারা নির্যাতিত হয়। বাংলাদেশে ফিরে এলেও অর্থের লোভে একেবারে নিজের লোকেরা নিজেদেরকে তারা বিব্রত করে, কখনো কখনো তাদেরকে হত্যা করতেও শুনি। তো জিয়াউর রহমানের এই যে স্বপ্ন, এদেশের মানুষকে বাইরে নিয়ে দক্ষ করে দেশে অর্থ উপার্জন, এখন সেইটা কি পদ্ধতিতে কিভাবে বিএনপি করতে পারে বলে আপনি মনে করেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনার মনে আছে যে উনি যখন সৌদি আরবে ভিজিটে গেলেন, ওনার শাসন আমলে উনি যখন ভিজিটে, তখন সৌদি বাদশাহ তার কাছে জিজ্ঞেস করেছে যে আপনি কি চান? তখন উনি বলেছে আমি তো ভিক্ষা নিতে আসিনি, আমার দেশ থেকে তোমরা কর্মসংস্থানের ব্যবস্থা করো, আমার দেশের মানুষকে এনে তোমাদেরকে চাকরি দাও। এবং সেই সুযোগটা কিন্তু সেই সময় হয়েছিল। এবং গার্মেন্টস সেক্টর দেখেন সব জায়গায় কিন্তু ওনার তার আমলে হয়েছে সব কিছু, এভরিথিং। ইপিজেড রাইট। তো ওই ধারাবাহিকতায় আপনারা দেখছেন এই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে এখন যে বক্তব্যগুলি উনি দিচ্ছেন জাতির সামনে, এবং উনি যে রাষ্ট্র কাঠামো যে মেরামতের আমি কিছুক্ষণ আগে যে বললাম, এটা আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই ধারাবাহিকতাই উনি আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি ওই ধারাবাহিকতায় দেশ পরিচালনা করবেন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বাংলাদেশের মানুষ রাষ্ট্র ক্ষমতায় নেয়। আপনি বাংলাদেশে এসছেন, কি মনে হচ্ছে এই যে জুলাই বিপ্লবের পরে দেশের যে অবস্থা, আপনি কি মনে করেন একটা সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে, এরকম কোনো সম্ভাবনা আছে? 12 বছর পরে এই দেশে আসছি আমি, তো জানেন আপনি, আপনাকে কিছুক্ষণ আগে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমি জিজ্ঞেস করছি, আমি আসতে পারিনি এই দেশে, যেহেতু আমি গণতান্ত্রিক আন্দোলনে বিদেশে। কতটা মামলা হয়েছে আপনার? আমার ওখানে হয়েছে, এবং এখানে আগে আমার মামলা ছিল। আর বিশেষ করে আমি ওইখানে যে আন্দোলন সংগ্রামের সক্রিয় নেতৃত্ব দিয়েছি সামনের সারিতে থেকে, এই কারণেই ফেসিবাদ শেখ হাসিনা সরকার আমার বাড়িতে, গ্রামের বাড়িতে আমার টিভি সহ তছনছ করেছে, এবং আমার ঢাকার বাসায় ডিজিপাই যে আমার খোঁজাখুঁজি করছে। এই প্রতিকূলতার মধ্যে যদি ওই সময় আমি দেশে আসতাম, তাহলে আমাকে হয় আয়নাঘরে নিয়ে যেত, বন্দি করে রাখতো, অথবা আমি গুম হয়ে যেতাম বা অত খুন হয়ে যেতাম। সংস্কৃতি বিপ্লব দরকার, একটা সাংস্কৃতিক জায়গা তৈরি করতে হবে। আপনারা যারা দেশের বাইরে থাকেন, আমাদের কবিতা, আমাদের গান, আমাদের শিল্পকলা, এগুলো কি দেখানোর সুযোগ হয়? হ্যাঁ, ওরা বাসায় যখন এখন ইউটিউবে দেখা যায় বিভিন্নভাবে, আমরা বাসায় বাংলা টেলিভিশন আছে, আমরা দেখি, তাই ইউটিউবে তো বিভিন্ন। তারা কি কখনো বাংলা টিভি দেখে আপনার সন্তানরা? আমার সন্তানরা দেখে। আমরা যখন ফ্যামিলি, আমরা যখন বসি দেখতে, আমার স্ত্রী এবং আমরা যখন বসি ওদের ডেকে আনি, মাঝে মাঝে দেখে, নাটক দেখে, দেশের নাটক দেখে, তারপরে আপনার বিভিন্ন অনুষ্ঠান বাংলা দেখে। তো স্বাভাবিক, ওরা তো ওই দেশে বড়, তো ওরা দেখে আর কি। জুলাই বিপ্লবের পরবর্তীকালে বাংলাদেশে যে একটা স্থবিরতা বলতে পারেন, এখনো সংস্কার সেভাবে হয়নি, নানা লোক আবার নানা কর্মকাণ্ডে, অবৈধ কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, এতে সাধারণ মানুষ কিন্তু বিক্ষুব্ধ। এই জায়গাগুলোতে এই যে বিক্ষোভ মেটানোর জন্যে কিন্তু রাজনীতিবিদদেরও কিন্তু একটু ভূমিকা আছে। তা কিভাবে আপনারা সেই এদের মনের মধ্যে যে কষ্টটা, কিংবা যারা এইগুলো করছে তাদের বিরুদ্ধে আপনারা কিভাবে প্রতিবাদ করছেন কিংবা ব্যবস্থা গ্রহণ করছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় গণতন্ত্রের পক্ষে। আমরা কখনোই চাই না যে বাংলাদেশ অস্থিতিশীলতা অবস্থায় থাকুক। যেমন এই অন্তর্বর্তী সরকার, উনি বিশ্ববরেণ্য নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে পৃথিবীর সব দেশ চিনে এবং তার একটা গ্রহণযোগ্যতা আছে। এবং তার ক্যাবিনেটে, তার যে উপদেষ্টা পরিষদে যে যারা আছেন, তারাও বিশেষ করে কিছু লোকজন আছেন যারা, সবাইকে আমি বলবো না, যারা আছেন তারাও ভালো কাজ করতেছেন। এবং কিছু লোক তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছে, আমরা বলি না, হচ্ছে। আমি মনে করি এই সরকার সুষ্ঠু নিরপেক্ষ যদি নির্বাচন দেয়, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে সব কিছু ঠিক হয়ে যাবে আমি মনে করি। এই অন্তর্বর্তী সরকার, তাদের উচিত একটা নির্বাচন দিয়ে তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করা। আমরা দেখি যে অনেক সময় বাংলাদেশে অনেক শিল্পী যায় আমেরিকাতে, হ্যাঁ, যে তারা গান করে, আপনারা নিয়ে যান, অনেকে আবার এই থেকে যায়। এই যে ভাগ্য অন্বেষণে বারবার যায়, দেশ থেকে ভালো ভালো শিল্পী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী কিংবা একজন ব্রিলিয়ান্ট লোক যদি চলে যায়, দেশ তো শূন্য হয়ে যাবে ভাই। না, যারা থেকে যায় তারা নিজের স্বার্থে থেকে যায়। আচ্ছা, এটা মনে করবেন যে দেশের স্বার্থে থেকে যায় না, তার নিজের স্বার্থে থেকে যায়। তো মনে করে ওই দেশ উন্নত দেশ, এখানে থেকে যায়, এখানে ভালো জীবনযাপন করবে, ভাগ্যের উন্নয়ন করে এখানে জীবনযাপন। ওই বাংলাদেশে ওই সময় রাজনৈতিক অস্থিতিশীল থাকে, বিভিন্ন দিন থাকে, এই জন্য থাকে। আরেকটা ব্যাপার হলো, শেখ হাসিনা
যখন জাতিসংঘের অধিবেশনে যেত, আপনারা জানেন, এটা সবসময় পত্রিকাগুলি ফলাও করে নিউজ করতো। তার সাথে কিন্তু বহরে থাকতো 180, 200 এরকম করে বহর, এর অর্ধেকের বেশি লোক থেকে যেত ওখানে। এটা এক ধরনের আদম পাচার, মানে বৈধ পথে যাচ্ছে না। বৈধ পথে তার সাথে যেত সর্বস্বকী অনেক লোক থেকে যেত। বিশেষ করে যে আওয়ামী লেসপেন্সারগুলি এইগুলি বেশি থাকতো। সাংবাদিক ছিল, বুদ্ধিজীবী ছিল, কবি ছিল, সাহিত্যিক ছিল, নাট্যকার ছিল, চলচ্চিত্রকার ছিল, অনেকেই ছিল এর মধ্যে। এবং আমি নিজের চোখে দেখেছি অনেক সাংবাদিকরা আছে বিভিন্ন জায়গায় আমেরিকায় বসবাস করছে। এরা কিন্তু ওই সফরে এই 15 বৎসরের এই যতবার উনি এই শেখ হাসিনা আমেরিকায় গিয়েছে, বিশেষ করে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তর, ওখানে আমরা দেখছি যে ওরা থেকে গেছে। আমেরিকাতে যে আপনার রাজনীতি করছেন, মানে জাতীয় শক্তির রাজনীতি, তো আমেরিকান সরকার এটা কি অ্যালাউ করে? হ্যাঁ, আমেরিকা, আমি বললাম তো আপনার কিছুক্ষণ আগে, আমেরিকা গণতান্ত্রিক দেশ, ওখানে আপনার গণতন্ত্রের চর্চা হয়। ওখানে আপনার ধর্ম আপনি পালন করবে, যার যার ধর্ম সে পালন করবে, আর যার যার ওপিনিয়ন, আপনার মত প্রকাশের স্বাধীনতা আছে। তা আমরা ওখানে দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি ওখানে আমাদের কোনো বাধার সম্মুখীন হয় না, এবং আমরা সুষ্ঠুভাবে, এবং আপনারা জানেন এটা কিন্তু আরব আমিরাতে হয় না, এটা ওপেন, কিন্তু তারা কোনো প্রোগ্রাম করতে পারে না। আমরা কিন্তু রাস্তায় ডেমনস্ট্রেশন করি। বিশেষ করে সবচেয়ে মজার ব্যাপার কি, হোয়াইট হাউসের সামনে, স্টেট ডিপার্টমেন্টের সামনে, জাতিসংঘের সদর দপ্তরের সামনে, হ্যাঁ, আমরা সবসময় ফ্রন্ট লাইনে করি। এবং ওদের মিডিয়া বা ওখানের মেইন স্ট্রিমের মিডিয়াগুলি কভার করে আমাদের, এবং ওদের যে আইন প্রণেতা আছে ওরা দেখে, ওরা সব কিছু। এবং ওদের সাথে আমরা বিভিন্ন বাংলাদেশের ইস্যু নিয়ে বিভিন্ন সময় তাদের কাছে যাই এবং বলি, তারা আমাদের কথা মনোযোগ সহকারে শোনে। সেলিম রেজা ভাই, আরেকটা বড় প্রশ্ন, বড় জায়গা, যে কেউ বাইরে থাকার জন্য পলিটিক্যাল অ্যাসাইলাম সিক করতে চায়, যখন সে পলিটিক্যাল অ্যাসাইলাম নিতে চায়, সে কিন্তু সাথে সাথে বাংলাদেশকে ছোট করে, যে বাংলাদেশ একটা জঙ্গি দেশ, আমার বিরুদ্ধে এইসব করছে, আমি প্রগতিশীল একজন লেখক, আমি কবি সাহিত্যিক, আমি মানুষ, আমাকে আপনারা পলিটিক্যাল অ্যাসাইলাম দেন, থাকার জায়গা দেন। তো এইটা যে ক্রমাগত হচ্ছে এবং এটা তো বাংলাদেশ ছোট হয়ে যাচ্ছে, এই ব্যাপারে আপনার কি মত? এটা আসলে এই যে বাংলাদেশ জঙ্গি দেশ, বাংলাদেশ খুব খারাপ অবস্থা, এইটা কিন্তু যারা বাংলাদেশকে ধারণ করে তারা কিন্তু এইসব দেয় না। এইসব যে কিছু দুষ্কৃতি আছে, দেখেন আপনার কিন্তু সব জায়গায় কিন্তু ভালো মন্দ মিলে মানুষ, ঠিক না? সবাই তো যদি 100% মানুষ যদি ভালো হয়, তাহলে তো ওই সমাজ ব্যবস্থা তো কখনোই খারাপ হয় না, ঠিক না? তো ওই সব কিছু লোক আছে ভিন্ন। তবে আমি বিশেষ করে বলবো, এই আওয়ামী স্বৈরাচারী সরকারের সময় যত বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন উপায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, আমি নিউ ইয়র্কে বসবাস করা, আমি বসবাস করি, ওখানে যেটা আমি দেখছি, ওখানে আপনার দেখেছি যে যারা নৌপথে বিভিন্নভাবে তারা খুব কষ্ট করে গেছে, ওখানে 1 মাস 2 মাস কষ্ট করে গেছে, জীবনের ঝুঁকি নিয়ে গেছে। বিভিন্ন ছেলেরা বা এই দেশে মামলা হামলার শিকার, এবং তাদের জন্য আমি নিজেও কিছু করার চেষ্টা করেছি, অনেক চেষ্টা করেছি। এবং ওরা অনেকে ওই দেশে যাওয়ার পরে কেউ পলিটিক্যাল অ্যাজাইলাম দিয়েছে, যেটা রাজনৈতিক আশ্রয় যেটা বললেন। বিশেষ করে আমাদের দল ছাড়াও যারা নির্যাতিত হয়েছে এই সরকার দিয়ে, তাদের পক্ষে আমি বিভিন্ন জায়গায় উইটনেসও দিছি, আমি বিভিন্ন, এবং আমি লিখিতভাবে আমি দলের একজন দায়িত্বশীল জায়গায় থেকে আমি তাদের লিখিতভাবে তাদের জন্য আমি সুপারিশও করেছি। ওখানে যে অ্যাজাইলামের যেখানে করছে সেখানে আমি সুপারিশ করার চেষ্টা করেছি, এবং অনেকের গ্রিন কার্ড কাগজপত্র হয়েছে ওখানে, বুঝছেন? তা এখানে আমরা বিশেষ করে ওই সমস্ত লোকগুলি যারা ওরা ওই সব আশ্রয়, ওই যে কথাটা বললেন জঙ্গি, এরা ভিন্ন কোয়ালিটির লোক। বললাম না যে 2-4 জন খারাপ মানুষ থাকবেই ভালো মানুষের মধ্যেও। তো এখন ট্রাম্প সরকার এসে তো অনেক লোককে মানে দেশ থেকে, আমেরিকা থেকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, অনেকে দিচ্ছে, ভারতের অনেক লোককে পায়ে শেকল বেঁধে পাঠিয়েছে। তো বাংলাদেশের লোকজন সেখানে অবৈধভাবে কত আছে, তাদেরকে কিভাবে বৈধ করা যায়? আমি এক্স্যাক্টলি বলতে পারবো না কত হাজার লোক আছে বাংলাদেশি অবৈধ, এটা আমি এক্স্যাক্টলি আমার অ্যাকাউন্টেবিলিটি আমার কাছে নেই। তবে ট্রাম্প সরকার আসছে তার মানে এই না যে বাংলাদেশে অবৈধ বা বাংলাদেশি অবৈধ সব বের করে দেবে, না। ওখানে একটা সিস্টেম আছে, সিস্টেমের বাইরে কোনো কিছু যায় না। ওখানে ধরেন কোর্টে একটা পলিটিক্যাল অ্যাজাইলাম বলেন, যে প্রকারই যে আবেদনটা করুক, আবেদনটা যদি গ্রান্ট হয়, বিচারে যা হবার হবে, কোর্টে বিচারাধীন থাকে, ওদের ওয়ার্ক পারমিটও দেয়, সোশ্যাল সিকিউরিটিও দেয়,
তখন ওরা কাজও করতে পারে। ওয়ার্ক পারমিট সোশ্যাল সিকিউরিটি হলে আপনি কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় কাজ করতে পারবে, এমনকি সরকারি বিভিন্ন স্থাপনায় চাকরি করতে পারবে। তো যখন ওই ধরনের যদি ডিনাই না হয়, ওই কেসটা ডিনাই না হওয়া পর্যন্ত তাকে ওই ট্রাম্প কার্ড যে কোনো সরকার এলে তাকে বের করতে পারবে না এই দেশ থেকে। একজন প্রবাসী কিন্তু দেশকে ভালোবাসেন, দেশের মানুষ, মাতৃভাষাকে আপনি ভালোবাসেন বলেই তো আপনি রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত হয়েছেন। তো আপনার কাছে আমরা জানতে চাই যে আপনার স্বপ্ন কি, দেশকে ঘিরে আপনার স্বপ্নটা কি? 1971 সালে যে স্বপ্ন নিয়ে আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং যারা জীবিত মুক্তিযোদ্ধা আছেন এবং যে বীর শ্রেষ্ঠ সাহায্য যারা এই দেশকে এবং যুদ্ধ করার জন্য যাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে, তো আমরা চাই যে আশা ভরসা নিয়ে বাংলাদেশের 7.5 কোটি মানুষ ওই সময় দেশের যে স্বপ্ন দেখেছিলেন, ওই স্বপ্নে এই দেশ বৈষম্যবিহীন বাংলাদেশ, সেই উপর লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত সবাই সমান অধিকার থাকবে এবং আপনার যে অধিকারটা থাকবে আমারও সেই অধিকারটা থাকবে, রাস্তায় যে খেটে খাওয়া মানুষ তারও সেই অধিকারটা থাকবে। আমরা চাই এই দেশ সুন্দরভাবে চলুক, কারো উপরে কারো কোনো অত্যাচার নির্যাতন না হোক, স্বাধীনভাবে চলুক এবং এই দেশ বিশেষ করে দুর্নীতিমুক্ত এই দেশ বাংলাদেশ চাই এবং এই দেশ চাই যেন এই দেশ থেকে টাকা পয়সা আর পাচার না হোক এই দেশ থেকে। আমরা এই জুলাই বিপ্লবকে কেন্দ্র করে যে মুক্তির আস্বাদ এখন মানুষ পাচ্ছে, আমরা জাতি হিসাবে এটাকে গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে নিতে চাই। তো আজকে আপনি আমাদের সঙ্গে এসে যেভাবে শেয়ার করলেন আমাদের সংকটগুলো এবং আপনার স্বপ্নগুলো, সেই জন্য আমরা সত্যিই খুবই আনন্দিত। সেলিম রেজা ভাই, আপনি যতদিন যেখানেই থাকেন না কেন, বাংলাদেশ আপনার বুকের মধ্যে আছে। একখণ্ড বাংলাদেশ নিয়ে আপনারা থাকেন, বসবাস করেন, সেটা আমরা জানি। আপনি অনেক ভালো থাকবেন, অনেক দিন ধরে বিদেশে থাকলেও বাংলাদেশের মধ্যেই আপনি থাকবেন। যতবার আসবেন 21-এর বইমেলা, আমাদের এই অক্ষর, আমাদের এই বর্ণমালা, এগুলো আপনার বুকের মধ্যে যেন থাকে এই প্রত্যাশা করে, প্রিয় দর্শক, RTV আয়োজিত অক্ষরের গল্পের আয়োজন এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।